করে নেবে ফ্লাইট, খুলে যাবে নতুনের দরজা, ভরে যাবে লাইট, ফিউচার লাইটস। নমস্কার, আবার চলে এলাম ফিউচার লাইটের ফ্লোরে। প্রতি সপ্তাহেই নতুন নতুন ছাত্রছাত্রী বিভিন্ন কোর্সের, যারা বিভিন্ন ক্যামেরা, ডিরেকশন, এডিটিং এটসেট্রা এই বিভিন্ন কোর্স নিয়ে যারা পড়াশোনা করতে এসছেন, তাদের নিয়ে আমরা এগুলো বসি, আলোচনা করি, গল্প করি, আড্ডা মারি, তাদের বিভিন্ন বিষয়ে শুনি, তাদের এখানে আসার কারণ অথবা তাদের বিভিন্ন কাজ নিয়ে আলোচনা হয়। তেমনি আজকে আমরা চলে এসেছি আমাদের নতুন এডিটিংয়ের এক ছাত্রী। তোমার নাম? সৃজিতা সাহা। সৃজিতা সাহা। সৃজিতা, তুমি কোথায় থাকো? বরানগর, নর্থ কলকাতায় গেম। আচ্ছা সৃজিতা, এইটা তোমার দর্শকের ক্যামেরা। হ্যাঁ, তা তুমি দর্শককে একটুখানি বলো যে হঠাৎ এডিটিং নিয়ে তুমি কেন পড়তে এলে? এডিটিং নিয়ে আমার জার্নালিজম মাস কমিউনিকেশনে গ্র্যাজুয়েশন ছিল। তো তারপর আমি তখন একটা প্রজেক্ট করতে হয়েছে, আমাদের অ্যাসাইনমেন্ট ছিল। তো তখন আমাদের একটা ডকুমেন্টারি যখন এডিট করেছিলাম, তো ওইখানে অ্যাজ এ এডিটার আমি কাজ করেছিলাম। তো আমি আগে থেকেই সফটওয়্যারটা জানতাম। তো তারপরও দু একটা প্রজেক্ট করি, কিছু ইন্টার কলেজ ফেস্ট ছিল, তো সেখানেও এডিটিংটা আমার ডিপার্টমেন্ট ছিল। তো তারপরে আমার মনে হয়েছিল যে হ্যাঁ, এই বিষয়ে আমার ইন্টারেস্ট রয়েছে, তো আমি ইন ফিউচার এটার উপর আরও ইন ডেপথ কাজ করব, আরও শিখব। তো তারপরেই এখানেই আমার একজন বন্ধু, তো আমার সিনিয়র ব্যাচ, তো ওর থেকে আমি জানি নিফার ব্যাপারে। তারপরে ওখান থেকে আমার নিফাতে অ্যাডমিশন নেওয়া। আচ্ছা, তা এখানে এই যে তুমি 3 মাস ধরে কোর্সটা করছো, যে সেটা করতে করতে তোমার অভিজ্ঞতা কীরকম? অভিজ্ঞতা খুব ভালো, মানে আমি যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে আরও বেশি। আর স্পেসিফিক্যালি আমি তাপস স্যারের কথা বলবো, কারণ তাপস স্যারের সাথে আমার একটা স্পেশাল ক্লাস থাকে 3 ঘন্টার, মানে 3 ঘন্টার ক্লাসটা আমি ফিলই করতে পারিনি যে 3 ঘন্টা কেটে গেছে। স্যার এত সুন্দর বোঝায়, এবং শুধুমাত্র যে ফিল্ম আর এডিটিং এই বিষয় না, মানে বিভিন্ন ক্ষেত্রে যে কতটা, মানে অ্যাজ আ এডিটার তোমাকে কত ছোট ছোট বিষয়গুলো যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে চলছে সেগুলোর ওপর নজর দিতে হবে অবশ্যই। হ্যাঁ, সেই বিষয়গুলো উনি সেগুলোরও লেসন দেন, তো খুব ভালো লাগে ওনার ক্লাস। এবং এগুলোর দরকার, যেমন ধরো এই ছোট ছোট মুহূর্ত গড়ে ওঠে আমরা যখন আমাদের জীবনে দেখি, হ্যাঁ, তখন সেগুলোর ভিতরেও কিন্তু ভিজুয়ালসের একটা ব্যাপার থাকে। হ্যাঁ, ঠিক আছে, মানে ধরো দুটো মানুষের মধ্যে কথা হচ্ছে, কথা হতে হতে একটা অপমানজনক কথা আরেকজন বলে দিল আরেকজনকে, বলবার পর হ্যাঁ সেই ভদ্রলোক খেয়াল করলেন যে যাকে বলেছে সে চুপ করে রয়েছে। ঘরের অন্যান্য সবাই খেয়াল করছে, চুপ করে, সবার কানেই যেন জোর করে বাজছে পুরনো আমলের একটা ফ্যান মাথার উপরে যেটা ঘুরছে, সেটা ঢাটাং ঘাটাং 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 ঘরটার ভিতর এই নিঃশব্দটাকে হাইলাইট করে দিল। তাই এই যে এইটা আমি বললাম, এই গল্পটা এটা করতে গেলে ন্যাচারালি তখন ফ্যানটার ছবি এডিটারের কাছে মহামূল্যবান হয়ে দাঁড়াবে। যেই ফ্যানটার ছবি দেখলে সাউন্ডের লোকটা বলবে হ্যাঁ ফ্যানের শব্দটাকে এবার দিয়ে যাও শুধু, হ্যাঁ, তা এবং আলটিমেট ফ্যানটাই শুধু ঘাটাং 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 করে, হ্যাঁ, একবার ফ্যানটা দেখিয়ে দিয়েছে, তারপরে আর ফ্যান দেখাচ্ছে না এডিটার। হ্যাঁ, দেখাচ্ছে ওই মেয়েটা বসে রয়েছে, পাশে যে ভদ্রমহিলা শুনছিল তাদের কথা, সেও চুপ করে রয়েছে, প্রত্যেকের মুখের উপরে ভেসে আসছে ওই ফ্যানের শব্দটা। হ্যাঁ, এই যে সারাটা ঘর একটা পিন পড়লে শব্দ পাওয়া যাবে এরকমভাবে বলে দেওয়ার ফলে সেই মুহূর্তটা এডিটার তৈরি করলো কিন্তু ওইটা দিয়ে। হ্যাঁ, এবং জীবন থেকে এগুলো নেওয়া। অতএব এগুলো খুবই দামি বিষয়। আসলে জীবন দর্শন বোধ যদি আমাদের ক্লিয়ার না থাকে, ছবির এরপরে কোনটা আসা উচিত বুঝবো কী করে? তারপর এডিটারের অনেক ব্যাপার থাকে। আমরা এই যে বলি সাহিত্য অনেক কথা লিখে দেয়, যেমন ধর হচ্ছে অনিমেষের অন্তরটা জ্বলে যাচ্ছে, আগুনের মতো দাও দাও করে জ্বলছে, সে বুঝে পাচ্ছে না কি করবে। এতটা নিজের ভেতরে ভেতরে পুড়ে যাওয়া, পুড়ে যেতে পারে মানুষ, হ্যাঁ, সেটা অনিমেষ কোনোদিন বোঝেনি। এটা তো সাহিত্যে লিখে দিয়েছে। হ্যাঁ, ফিল্ম মেকার এটা তৈরি করবে কী করে? সে কি লিখবে নাকি সে বন্ধুকে বলে জানিস জীবনে এতটা জ্বলে যেতে পারে একটা মানুষ? এটা নাটকীয় একটা নাটক হলে ভালো হয়। হ্যাঁ, সিনেমাতে নাটকের মতো করে, যাত্রার মতো করে দেখতে যদি হয় তাহলে ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, কারণ যাত্রা নাটকে এই কথাগুলো এইভাবে বলি প্রকাশ করবে, কিন্তু সিনেমাওয়ালা যিনি সিনেমাটা তৈরি করেন তার কাছে তো ভিজুয়াল দিয়ে ওটা তৈরি করবে। তাই সে তখন কি করেছে, অনিমেষ ওই রকম একটা কথা বা ওই রকম একটা চিঠি পড়বার পর
তার ভেতরটা যে পুড়ে যাচ্ছে, সে যে পুড়ে যাচ্ছে, সেটার জন্য দেখা গেল একটা অন্য ছবি নিয়ে এসে, তার সাথে কোনো সম্পর্কিতই নেই, একটা কোথায় কাঠ পুড়ে যাচ্ছে, চরবর 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 কালো হয়ে গিয়ে কুকড়ে যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, সেই কাঠটা বারংবার যখন অনিমেষের এগেনস্টে আসছে, আমার দর্শক এমনিতেই বুঝে যাচ্ছে ওর অন্তরটা জ্বলে যাচ্ছে। হ্যাঁ, একটা লোক জীবনটাকে শেষ করে দিয়ে চলে গেল, কেউ বুঝলো না, একটা মোমবাতিকে আমি শুধু পুড়িয়ে গলিয়ে দিলাম। হ্যাঁ, তা এই যে ভিজুয়ালস, হ্যাঁ ঠিক আছে, এটা তো অবশ্যই, অতএব এগুলো আলোচনা না হলে জীবনের এই দর্শনবোধটা যদি তৈরি না হয়, তাহলে আমি দেখাবো কি, আমার দর্শনবোধই তৈরি না, তাই না? হ্যাঁ, ভীষণই দরকার। তার মানে তুমি এনজয় করছো? হ্যাঁ, ভীষণ এনজয় করছো। তা আগামী দিনে তো তোমাকে এখানেও ছবি কাটতে হবে, যেরকম অন্য জায়গাতে টুকটাক কেটেছো, এখানেও তোমাকে প্রজেক্ট ছবি কাটতে হবে। তো এরকম বন্ধু বান্ধবের সাথে কথা হয়েছে যে? হ্যাঁ, রিসেন্টলি আমার মানে কিছুদিন পরই, 1-2 সপ্তাহ পর থেকে আমি একটা প্রজেক্টে আমাকে বলা হয়েছে, তো ওখানে আমি এডিটর হিসাবে কাজ করবে। হ্যাঁ, তার মানে প্রথম গল্প বলার চ্যালেঞ্জ শুরু হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, একদম। মানে প্রথম না, এর আগে করেছি, তবে এখন ওই কাজগুলো দেখলে মনে হয় যে আরেকটু ভালো করা যেতে পারত, এখন আরো বেশি করে শিখছি। হ্যাঁ, সেটাকে আরেকটু বেটার কিছু করার একটা ইয়ে। হ্যাঁ, তা এই 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 ধরো, এই যে যেহেতু এই জগতে এসছো, যেহেতু ফিল্ম দুনিয়ায় যুক্ত, কোন ফিল্ম তোমাকে বেশি আকর্ষণ করেছিল, অথবা কোন ছবিটা থেকে তুমি মোটিভেট হয়েছিলে যে আমি এরকম কিছু ছবি আছে তোমার জীবনে? আমার ঋতুপর্ণ ঘোষের ছবি খুব ভালো লাগে, মানে খুব ভালো লাগে একদম। আর এছাড়াও আরো অনেক ছবি, ইমোশনস গুলো। সত্যজিৎ রায়ের ছবি ভালো লাগে না? না না, সত্যজিৎ রায় তো অবশ্যই, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, এদের ছবি তো অবশ্যই। মৃণাল সেনের কোন অবশ্যই। ছবি দেখেছো তুমি? ক্যালকাটা 71 দেখেছি, চালচিত্র দেখেছি। চালচিত্র তো মানে কোন চালচিত্র দেখেছো? না 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 না, মৃণাল সেনের চালচিত্রই দেখেছি। আর ইন্টারভিউ দেখেছি। হ্যাঁ। পদাতিক দেখেছো? পদাতিকটা ঠিক আপাতত মনে পড়ছে না, না পদাতিক মনে হয় দেখা হয়। অসাধারণ ছবি। হ্যাঁ, প্রেজেন্টেশনই আলাদা, মানে একদম আজকেও দেখলে মনে হয় পদাতিক। হ্যাঁ, যে এরম ছবি এমন কেন এখন পাই না, এই ফিল হয় পদাতিক দেখলে। একদিন প্রতিদিন দেখেছি। হ্যাঁ, একদিন প্রতিদিন অসম্ভব ভালো ছবি। হ্যাঁ, কিন্তু স্লো ঘরানার ছবি তো। হ্যাঁ, ঠিক আছে, কিন্তু পদাতিক একটা অন্য জিনিস, তার প্রেজেন্টেশন, তার গল্প বলার ঢং, তার স্ক্রিপ্টিং কোথায়, মানে আমি মানে একটা সময়কে রিফ্লেক্ট করছেন ভদ্রলোক, মানে কি বলবো, পাগল করে দিচ্ছে। হ্যাঁ, এবারে পাগল করে দেয়। হ্যাঁ, পদাতিক। হ্যাঁ, ইন্টারভিউ অসাধারণ। হ্যাঁ, রঞ্জিত মল্লিকের প্রেজেন্টেশন এখনো সেগুলো রিলেটেবল, মানে এখনো, এবং তুমি ভাবো এত স্মার্ট ছবি, আজকের দিনে যেন মনে হচ্ছে আজকের থেকে এগিয়ে ছবি বানিয়েছে। হ্যাঁ, রঞ্জিত মল্লিক ঘুরে দাঁড়িয়ে বলছে, নমস্কার, আমার নাম রঞ্জিত মল্লিক, আমি এই ছবির হিরো নই, ওরা আমাকে না ফলো করছে। মানে কিভাবে গল্প বলছে লোকটা, তুমি ভাবতে পারি না আমরা, এত স্মার্ট। হ্যাঁ, মনে হয় না আমাদের থেকে আরো 20 বছর কি 50 বছর এগিয়ে ছবিটা করেছে। হ্যাঁ, আমরা ওই রকম লেভেলে নিয়ে যেতে পারলাম না। সত্যি এইসব ছবি ইন্সপায়ার করার মতো। তা যাই হোক, হ্যাঁ, তোমার এই ধরনের ছবি কাটতে ভালো লাগে নাকি বর্তমানে যেসব ছবি দেখছো সেই ছবি? মানে এখনো তো সেইভাবে কাজ করিনি ওরকম। মানে কোন স্বপ্ন হয় না আমি এরকম ধরনের ছবি কাটবো, সেই স্বপ্নে কোন ছবি ফেলবে? আপাতত আমি কি ধরনের কাজ শিখতে চাই। আপাতত নিজেকে না, আপাতত আমি নিজেকে এলিজিবল করতে চাই যে হ্যাঁ, আমি এতটা দূর, মানে সেটা করতে গেলে তো সেই এস্থেটিক্সটা আমাকে তৈরি করতে হবে, তারপর তো আমি মানে ডিরেক্টর আমাকে বলবে যে হ্যাঁ তুমি করতে পারবে। তো ফার্স্ট আমি এলিজিবল করব নিজেকে, যে আমি যাতে সেই জায়গাটায় পৌঁছতে পারি, তো তারপর তো ডেফিনেটলি এক্সপেরিমেন্ট করব। ফিল্ম ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে, হ্যাঁ, যদিও 3 মাস ক্লাস করেছো, কিন্তু তোমার 3 মাসের অভিজ্ঞতা থেকে আমি বলছি, তোমার যদি আমি তোমাকে প্রশ্ন করি যে ফিল্ম ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে ক্যামেরাম্যানের অবদান যেমন বিশাল একটা ব্যাপার আছে, যেহেতু সে ভিজুয়াল তুলে ধরে, ডিরেক্টরের একটা বিশাল ব্যাপার রয়েছে, সে টোটাল কম্পোজিশন, টোটাল শটগুলো কোনটার পর কোনটা থাকবে মূলত তারই ব্যাপার, তার কথা অনুসারে এডিটার দৌড়ায়। কিন্তু এডিটারে কি কিছুই নেই তাহলে? না, ডেফিনেটলি না, কারণ আলটিমেট এডিটিং টেবিলেই কিন্তু সিনেমাটা তৈরি হবে। হ্যাঁ, এই যে আলটিমেট এডিটিং টেবিলে সিনেমাটা ছোট ছোট বিষয়গুলোকে গুরুত্ব দিতে হবে এডিটরকে। যদি এডিটর ছোট ছোট বিষয়গুলো মিস করে যায়,
তাহলে হয়তো গল্প বলার মানে এডিটিংটার উপর অনেকটা ডিপেন্ড করছে যে স্টোরি টেলিংটা কিভাবে হবে। আমি ধরো ডিরেক্টর, হ্যাঁ, এবার ধরো আমি ডিরেক্টর, ন্যাচারালি আমি আমার ছবিটাকে তো শর্ট ডিভিশনস আমি করেছি, এডিটার তো করেনি। তার মানে শর্ট 1 তারপরে শর্ট 2টা থাকবে, তারপরে শর্ট 3টা থাকবে, সেটা তো এডিটার চেঞ্জ করতে পারবে না, বলতে পারবে না 1 এর পর 3টা বাদ দিয়ে দিন, 6টাকে ঢুকিয়ে দিন, এসব বলতে পারবে না। হ্যাঁ, আমার ছবির গল্প বলার ঢংটাই চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এবং সেটা কোনো পৃথিবীর কোনো এডিটারই পারে না এবং করতেই পারবে না সেটা। হ্যাঁ, অতএব তাকে তো, যেমন দুলাল দত্ত ভালো এডিটার, হ্যাঁ, কিন্তু তো সত্যজিতের ছবিতে সত্যজিৎ কি তাকে সেই ইনোভেটিভ স্বাধীনতা দিয়েছিল আমি বলতে পারবো না। হ্যাঁ, হতেও পারে, সত্যজিৎবাবু কোনো জায়গায় বলেননি সেটা। হ্যাঁ, তা যাই হোক, জাস্ট মানে ওইভাবে বলেননি, এডিটার এই ব্যাস। হ্যাঁ, কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে তুমি কি বলতে পারবে যে এডিটার কখন নিজের সার্থকতা, মানে আমরা বলতে পারবো যে এইখানে এডিটার সার্থক হয়ে গেল, যেটা সেটা কি, সেটা কিটা কোনটা হওয়া উচিত বলে তোমার মনে হয়? মানে আমার 3 মাস পড়াশোনা এটা প্রশ্ন করাটা একেবারেই উচিত হচ্ছে না জানি, তবু আমি বলছি কি আর। হ্যাঁ, আমার ওইটাই আমি বলবো যে ছোট ছোট জিনিসগুলো যেগুলো হয়তো মানে হবে শর্টের আগে পরে হয়তো কিছু এক্সট্রা কিছু রয়েছে যেগুলো যেটা স্ক্রিপ্ট রাইটারও লেখেননি, ডিরেক্টরও বলেননি, কিন্তু উনি বলে দিলেন, এডিটর ওটা ফিল করেছে যে এইখানে যদি এটা লাগানো যায় তাহলে হয়তো বলা কথাগুলো বলে দিলেন। হ্যাঁ, যে কথাগুলো দরকার ছিল সেখানে এইটা আসেনি, এডিটর যেন ওইটাই বলে দিল তার একটা শর্ট দিয়ে। হ্যাঁ, না বলা কথা, যা কথা স্ক্রিপ্টেও বলেনি কোথাও। যেমন ধরো আমি সৌমিত্র আমার সাথে আমার লাস্ট ছবিটা এডিট করেছে সৌমিত্র সবসময়, ও তোমাদের পড়ায়, তবে ও এতটা টাইম দিতে পারে না এখানে। তো ও টেকনিক্যালি খুব শার্প, এখানকারই ছেলে। হ্যাঁ, প্রচুর কেটেছে, গৌতম ঘোষের সাথেও ডকুমেন্টারি কেটেছে গৌতমদার। ইটিভিতে প্রচুর ছবি সিরিয়াল ফিরিয়াল একসময় কেটেছে। হ্যাঁ, তারপর ছবি আমার হাতেই করেছে প্রথম ছবি। হ্যাঁ, তা আমার সেকেন্ড যে ছবিটা শেষ ছবি ওটাই আবার, এরপরে আমি এখনও করিনি, আমি ছবি ওইভাবে করি না, আমার ইচ্ছে হলে করি। তা যদি মনে হয় যে আমি একটা ছবি করব, আমার কিছু বলতে হবে, হ্যাঁ, তার জন্যই ছবি করা। তা ওই সময় ছিল আমার তার গল্প বলে ছবি, তা সেখানে একটা দৃশ্য আমাকে ডেকে বললো দেখো তো ঠিক আছে কিনা। আমি দেখলাম তো আমার পরপর শর্ট বলাই আছে, সেগুলি ঠিকই তো আছে, মানে না তুমি একটু দেখো না, আমি একটু কিছু করেছি দেখো না। তা আমি সিনটা দেখে ওকে এবারে জড়িয়ে ধরলাম। ও কেন তুমি জড়িয়ে ধরলে কেন? আমি বললাম আমি একটা জায়গা বলিনি, তুই সেটা বলেছিস। বলো তো, আমি ওটা জেনে শুনেই করেছি। কোনটা? একটা জায়গা আছে, খুব কমন জায়গা। হ্যাঁ, সেই জায়গাটা হচ্ছে সৌমিত্র চ্যাটার্জি বাড়িতে তার মেয়ে এসছে, মেয়ের একটা অপারেশন হবে, মেয়ে বর্তমানে অপারেশন করতে চাইছে না, তার হাজব্যান্ডের একটা ছবির শুটিং চলছে, বলছে ওই শুটিংটা শেষ করে অপারেশনটা করুক, কিন্তু ডাক্তার বলছে ক্রিটিক্যাল, অপারেশন এখনই করতে হবে। ওই নিয়ে মেয়ে রাগারাগি করে বাপের কাছে চলে এসছে। তা বাবার ব্যাপারে খোঁজখবর নিচ্ছে। তা তখন ছেলের ওর যে ভাইয়ের বউ ওকে খাওয়া দিতে এসছে, মিষ্টি চাফা। তখন বলছে হ্যাঁ রে, বাবা এরকম রোজ হাঁটাহাঁটি করে, হ্যাঁ, সকালবেলা বাবা বেরোচ্ছে, মর্নিং ওয়াকটা করছে ঠিক মতো। তখন বউ বলছে মর্নিং ওয়াক বাবা। তখনই সৌমিত্র চ্যাটার্জি হ্যাঁ একটা রিয়াকশান, ওখানে রিয়াকশান আমার দেওয়া ছিল না, যে বাবা মর্নিং ওয়াক। তখন বলছে কেন বাবা বেরোচ্ছে না? তখন বলছে বাবা তো একটুখানি গিয়েই বলে ওই পা ধরে গেছে আর যাব না বলে চলে আসে, বেরোয় রোজই, ওই একটুখানি গিয়ে বলে আর ভাল লাগছে না, আমার পা টানছে না বলে বাড়ি চলে আসে। এই কথোপকথন দুজনের মধ্যে হচ্ছে। তারপরে সৌমিত্র চ্যাটার্জি বলবে যে না আমি আর পারি না, আমার বয়স হয়ে গেছে, হাঁটুগুলো আর সাথ দেয় না। এই কথার মধ্যেখানে যেই ওই বাবা কি রোজ বেরোচ্ছে, হ্যাঁ রে, হ্যাঁ সকালবেলা নিয়ম করে বাবা, এইটা বলার পরেই কি ওর ডায়লগটাকে কন্টিনিউ করালো না, ফাট করে কেটে দিয়ে একটা ইনসার্ট গুজিয়ে দিল। সৌমিত্র চ্যাটার্জি এইভাবে তাকিয়েছিল, হ্যাঁ, কোনো একটা দিকে, মানে এই ধরো মেয়েটা এদিকে আছে, মেয়েদিকে তাকিয়েছিল, মুখটা নামিয়ে না তারপরে ও কন্টিনিউ করলো। যে আমার অ্যাজিভ দেখে মনে হলো আরে সাবাস, একটা ল্যাঙ্গুয়েজ বললো সৌমিত্র চ্যাটার্জি, যেমন এই রে বৌমা এখন সব আবার মেয়েটাকে বলে দেবে। ওই শটটা তো আমি নিইনি। হ্যাঁ,
আমি বললাম তুই এটা কোথায়, বলে এইখানে, এই যে মনে আছে তোমার এই জায়গাটা, কমলদা ক্যামেরাটা অন করে রেখেছিল আর সেই সময় তুমি বলেছিলে কাকু, হ্যাঁ তখন সমিত কাকু তাকিয়েছে আমার দিকে, বলে আমি খেয়াল আছে কাকু এই শটটা না আরেকবার দিতে হবে, মনে করে দাও। আচ্ছা নাও আরেকবার, এই যে এরকম করে দেখে না, এরকম করে মুখটা নামিয়ে নিল, মানে হয়নি, আবার দিতে হবে। হ্যাঁ এরকম করে কিছুক্ষণ দেখে দেখে তারপরে তাকে বললো আরেকবার নেবে নাও, ওইটা বাদ, শুধু ওই রিয়াকশানটাকে ফাট করে নিয়ে ওখানে ঢুকে দিয়েছে। ওটা কিন্তু অভিনয় নয়, তাতে ওই মানেটা বেরিয়ে এসছে যা আমি লিখিনি, এবং ওইটা ছবির প্রাণটাকে আরো বাড়াস করে তুলে দেবে। হ্যাঁ ঠিক আছে, এটা খুব, হ্যাঁ এটা যদি চোখ না থাকে, এটা যদি ভাবনার মধ্যে না থাকে, হ্যাঁ আসে না। হ্যাঁ যাই হোক, তোমার সঙ্গে কথা বলে ভালো লাগলো। নেক্সট তার মানে একটা ছবি আমরা খুব শীঘ্রই দেখতে পাবো, তুমি এডিট করেছো। তুমি তোমার দর্শককে যদি তোমার ওই আগামী ছবি যেটা নিয়ে তুমি উৎসাহিত এডিট করতে চাও, সেটা নিয়ে কিছু বলতে চাও, বলতে পারো। গল্পটা আমি এখনো পাইনি, তো ওটা মানে কথা হয়নি এখনো, তো হবে আস্তে আস্তে। ঠিক আছে, তাহলে ও গল্প এখনো জানে না, কিন্তু ছবির দায়িত্বও আগামী দিনে আসবে, মানে ওর হাতেই দেওয়া হবে এডিট করবার জন্য। আমাদের বিশ্বাসও ভালোভাবে কাজ করবে। তা কি জানো নাম তোমার? সৃজিতা সাহা। সৃজিতার সাথে আগামী দিনে আবার দেখা হবে। কেউ এখন তো সবে 3 মাস হয়েছে, আরও বিভিন্ন আলোচনায় আমরা আবার ফিরে ফিরে আসবো। ওর অন্যান্য কাজ নিয়ে সেই সময় আলোচনা হবে। ছবিটা, এই পরের ছবিটা যেটা এডিট করবে সেটা নিয়েই তখন বলতে পারি আমরা আলোচনায়, যে এই ছবিতে এই জায়গায় কেন কাটলে, কেন ওটা করলে, কেন মুখটা করলে, এই নিয়ে আমাদের একটা আলোচনা হতে পারে। সেই সময় আড্ডাটা জমে উঠতে পারে। তা যাই হোক, তার জন্য আমরা সবাই অপেক্ষায় থাকবো, আপনারাও অপেক্ষায় থাকবেন এটা বিশ্বাস করি। আগামী সপ্তাহে আবার এরকম একজন কাউকে নিয়ে আমরা শীঘ্রই আপনাদের সামনে আসছি। 365 দিন আমাদের সাথে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। Future lights